স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লামিয়া। আজ আমরা শুনব এক অবিস্মরণীয় মানবিকতার গল্প, যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত শিহরিত করবে। আজকের গল্পের পরিচালক হিসেবে আপনাদের সাথে আছি আমি জুবায়ের। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এক ধনী বিধবার জীবনে হঠাৎ করে এসে পড়া এক ক্ষুধার্ত অপরিচিত যুবকের সেই সাধারণ অনুরোধটি সবকিছু উল্টে দিল। ক্ষুধা লেগেছে, খাবার দাও। এই কথাটুকু শুনেই শুরু হয়ে গেল এমন এক অবিস্মরণীয় যাত্রা, যা মানবতার গভীরতম স্তরকে নাড়িয়ে দিয়েছে। এক অসহায় ক্ষুধার্ত অপরিচিত ব্যক্তি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাওয়ার পর এক শক্তিশালী ধনী বিধবার একটি ছোট্ট সিদ্ধান্ত পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেখানে প্রতিটি মুখ যেমন দেখায় তেমন নয়, অতীতের গোপন স্তরগুলো একে একে উন্মোচিত হয়, দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় এবং এক অপ্রত্যাশিত হৃদয় বিদারক সত্য সামনে এসে দাঁড়ায়। এই গল্পটি এতটাই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যে একবার শুরু করলে শেষ না করে থাকা যায় না। গল্প শুরু করার আগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। লখনৌ সেই সন্ধ্যায় তার পূর্ণ মেজাজে ছিল। অনেকে অফিস থেকে ফিরছিলেন, কোথাও খাবারের দোকানে চা ও নাস্তার ভিড় ছিল, আবার কোথাও দ্রুত গতিতে চলা গাড়িগুলো শহরের অস্থির গতিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। পুরনো লখনৌয়ের গলিগুলোর নিজস্ব প্রাণ ছিল এবং নতুন লখনৌয়ের চড়া রাস্তাগুলোর নিজস্ব জৌলস ছিল। এই শহর যেন কোনো এক অজানা মোড়ের প্রস্তুতি নিচ্ছিল। অর্চনা মিত্র লখনৌয়ের সেই গুটি কয়েক নামগুলোর মধ্যে একজন ছিলেন, যাদের পরিচয় শুধু সম্পদ দিয়ে নয়, বরং মর্যাদা, প্রভাব এবং শৃঙ্খলা দিয়ে হতো। তার বয়স ছিল ৩০ বছর। তিনি একটি বড় কোম্পানি সামলাতেন, নিজের প্রয়াত স্বামীর উত্তরাধিকারও সামলাচ্ছিলেন, এবং সেই সঙ্গে মিত্রভবনের মতো বিশাল বাড়ির কেন্দ্রবিন্দুও ছিলেন তিনি। তার কাছে ধনের কোনো অভাব ছিল না। চাকর বাকর, গাড়ি, সম্পত্তি, প্রতিষ্ঠা সবই ছিল, কিন্তু তার মুখে বৈভবের উজ্জ্বলতার চেয়ে দায়িত্বের ছাপ বেশি থাকত। তিনি সুন্দরী ছিলেন, প্রভাবশালী ছিলেন, কিন্তু তার চোখে এক স্থায়ী শূন্যতা ছিল। যেন জীবন তার কাছ থেকে এমন কিছু কেড়ে নিয়েছে, যার ক্ষতিপূরণ পৃথিবীর কোনো সুখসুবিধা করতে পারবে না। স্বামী রাহুল মিত্রের মৃত্যুর পর অর্চনার জীবন বাইরে থেকে আরও শক্ত মনে হতে শুরু করেছিল। তিনি নিজের কষ্টকে দুর্বলতা হতে দেননি, বরং সেটাকে নিজের আচরণের ভেতনে কাঠিন্য হিসাবে জমিয়ে রেখেছিলেন। তিনি প্রতিটি কাজ সময়ে করতেন, প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতেন, এবং কোনো আবেগকেই নিজের উপর আধিপত্য বিস্তার করতে দিতেন না। তার বাড়িতে তার শাশুড়ি কমলা দেবী ছিলেন, যিনি অত্যন্ত সহজ সরল, ধার্মিক এবং দয়ালু স্বভাবের নারী ছিলেন। বাড়ির পরিবেশ শৃঙ্খলিত ছিল, কিন্তু তাতে সেই স্বতঃস্ফূর্ত হাসি ছিল না, যা কোনো জীবন্ত পরিবারের পরিচয় হয়। মিত্রভবনে সবকিছুই ছিল, শুধু আপনজনদের প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়াটাই ছিল না। সেদিনও অর্চনা নিজের কোম্পানি থেকে প্রতিদিনের মতো সন্ধ্যায় বেরিয়েছিলেন। দীর্ঘ মিটিং, ফাইলের চাপ, কর্মচারীদের প্রশ্ন এবং ব্যবসায়িক সিদ্ধান্তগুলো তার মনকে আগে থেকেই ভারী করে রেখেছিল। তিনি নিজেই নিজের গাড়ি চালাচ্ছিলেন। শহরের রাস্তাগুলো সন্ধ্যার ট্রাফিকে ভরা ছিল, কিন্তু অর্চনার অভ্যাস ছিল গাড়ি চালানোর সময়ও নিজের ভাবনায় ডুবে থাকা। যখন তার গাড়ি লখনৌয়ের একটি ছোট অথচ ব্যস্ত মোড়ের কাছে পৌঁছল, তখন হঠাৎ সামনে কিছু হইচই দেখা গেল। রাস্তার পাশে একটি ধাবার কাছে ভিড় জমেছিল। কিছু লোক উত্তেজিত হয়ে কাউকে বকাঝকা করছিল, কেউ তামাশা দেখছিল, আবার কেউ এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো দুর্বল মানুষকে অপমানিত হতে দেখাটাও এক সন্ধ্যার বিনোদন। অর্চনা প্রথমে এটাকে সাধারণ রাস্তার ঝগড়া ভেবে এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তখনই ভিড়ের মধ্য থেকে এক রোগা যুবক টলটলে টলে বাইরে বেরিয়ে এলো। তার জামা কাপড় নোংরা ছিল, চুল ছিল এলোমেলো, এবং শরীরে এতটাই দুর্বলতা ছিল যে সে ঠিকমতো দৌড়াতেও পারছিল না। পেছন থেকে দু-তিনজন লোক তাকে ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দিচ্ছিল। তাদের মুখে দয়া নয়, বিরক্তি ও ঘৃণা ছিল। যুবকটি বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল, আবার টলকে থাকছিল। সে কোনো চোরের মতো নয়, বরং এমন একজনের মতো পালাচ্ছিল, যাকে ক্ষুধা অপমান সহ্য করতে বাধ্য করেছে। পরের মুহূর্তেই সে অর্চনার গাড়ির সামনে এসে পড়ে গেল। অর্চনা দ্রুত ব্রেক কষলেন। তার প্রথম প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই রাগের ছিল। তার মনে হলো কোনো অসতর্ক লোক হঠাৎ গাড়ির সামনে এসে পড়েছে। তিনি তক্ষুনি গাড়ি থেকে নামলেন এবং তখনই তার নজর মাটিতে পড়ে থাকা সেই যুবকের মুখের ওপর গেল। যুবকটির নিঃশ্বাস দ্রুত চলছিল, ঠোঁট শুকনো, চোখগুলো ভেতরে বসে গিয়েছিল। সে উঠতে চাইছিল, কিন্তু শরীর জবাব দিচ্ছিল। সেই মুহূর্তে অর্চনার রাগ পুরোপুরি শেষ না হলেও তার জায়গায় এক অদ্ভুত কৌতূহল ও করুণা দানা বাঁধল। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষজন নানা কথা বলছিল। কেউ তাকে অকেজো বলছিল, কেউ পাগল, কেউ নেশাখোর, আবার কেউ এমন লোক বলছিল যে বিনামূল্যে খাবার চেয়ে মানুষকে বিরক্ত করে। ভিড়ের সিদ্ধান্ত খুব দ্রুত তৈরি হয়ে যায়। তাদের সত্যের প্রয়োজন হয় না, পরিস্থিতির বোধও থাকে না। অর্চনা সেই যুবককে খুঁটিয়ে দেখলেন। তার মুখে ময়লা ছিল, কাপড়ে ধুলো ছিল,
চুল ছিল অবিন্যস্ত। অর্চনা বেশি কিছু না ভেবে তাকে উঠতে সাহায্য করলেন। সে ধীরে ধীরে উঠে বসল। অর্চনা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সে মাথা তুলে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। এটুকু শুনতেই অর্চনার চোখ ভিজে এলো। যুবকটির অবস্থা এমন ছিল যেন অনেক দিন ধরে সে ঠিকমতো কিছু খায়নি। তিনি তাকে পাশের সেই ধাবায় নিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই যুবকটির সামনে খাবার রাখা হলো। সে খাবারের দিকে তাকিয়ে খেতে শুরু করল। অর্চনা তাকে দেখতে থাকলেন। যে লোকটি একটু আগে রাস্তার ভিড়ে অপমানিত হচ্ছিল, সেই এখন খাবারের প্রতিটি গ্রাসের সঙ্গে যেন নিজের বিচ্ছিন্ন নিঃশ্বাসগুলোকে গুছিয়ে নিচ্ছিল। ভোজনের পর যুবকটি সহজ হল। তার মুখে স্বস্তি এলো, কিন্তু তার ভেতরের শূন্যতা আগের মতোই রয়ে গেল। এ যেন জীবন থেকেও হেরে যাওয়া একজন মানুষ। অর্চনা জিজ্ঞেস করলেন, এখন কোথায় যাবে? সে বলল, রাস্তার ধারে গিয়ে শুয়ে পড়ব। অর্চনা কথা শুনেই স্তম্ভিত হয়ে গেলেন। অর্চনা সেই সন্ধ্যায় এক এমন সিদ্ধান্ত নিলেন যা তিনি নিজেও সকাল পর্যন্ত কল্পনা করেননি। তিনি যুবকটিকে নিজের সাথে মিত্র ভবনে নিয়ে এলেন। এই সিদ্ধান্ত তার স্বভাবের একেবারে বিপরীত ছিল, কারণ তিনি অত্যন্ত ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া একজন নারী ছিলেন। কিন্তু সম্ভবত সেদিন তার ভেতরের মানুষটি তার সতর্কতার উপর জয়ী হয়েছিল। বাড়ি পৌঁছানোর পর চাকর-বাকররা অবাক হয়েছিল, কিন্তু অর্চনার আদেশে কেউ প্রশ্ন করেনি। তিনি গেস্ট রুম তৈরি করালেন, পরিষ্কার জামাকাপড় আনালেন এবং নিশ্চিত করলেন যেন সেই যুবক বিশ্রাম পায়। সকালের হালকা রশ্মি বড় বড় কাঁচের জানালা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু বাড়ির পরিবেশে এক না বলা প্রশ্ন ভাসছিল। চাকর-বাকররা নিজের কাজে ব্যস্ত ছিল, তবে তাদের চোখে কৌতূহল পরিষ্কার দেখা যাচ্ছিল। গেস্টরুমে রাখা সেই অপরিচিত ব্যক্তিটি এখনই বাড়ির অংশ হয়নি ঠিকই, কিন্তু তার উপস্থিতি সবার মনে চাঞ্চল্য তৈরি করেছিল। অর্চনা নিজের অভ্যেস অনুযায়ী সকালে তাড়াতাড়ি উঠলেন, কিন্তু আজ তার মনে এক অন্যরকম অস্থিরতা ছিল। তিনি বরাবরের মতো সুশৃঙ্খল ও শান্ত দেখালেও ভেতরে কোথাও একটা প্রশ্ন বারবার উঠছিল যে তিনি যা করেছেন তা সঠিক ছিল কিনা। একজন অপরিচিত মানুষকে বাড়িতে আনা তার স্বভাবের বিরুদ্ধে ছিল, তবুই তিনি তা করেছেন। সম্ভবত সেই যুবকের মুখে দেখা অসহায়ত্ব প্রথমবারের মতো তার কঠোরতাকে চ্যালেঞ্জ করেছিল। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি কেবল একটি মানবিক পদক্ষেপ, এর বেশি কিছু নয়। ডাইনিং হলে সকালের নাস্তা তৈরি ছিল। কমলাদেবী আগে থেকেই সেখানে বসেছিলেন এবং তার মুখে হালকা কৌতূহলের সাথে মমতাও ফুটে উঠছিল। অর্চনা তাকে রাতের ঘটনার কথা সংক্ষেপে বলেছিলেন এবং তিনি কোনো প্রশ্ন ছাড়াই সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তার স্বভাবে সারল্য ও করুণা এতটাই গভীর ছিল যে কোনো অভাবী মানুষকে বাড়িতে জায়গা দেওয়া তার কাছে অস্বাভাবিক ছিল না। তিনি শুধু এটুকুই অনুভব করেছিলেন যে যদি বৌমা কাউকে আশ্রয় দিয়ে থাকেন, তবে তার পেছনে অবশ্যই কোনো সত্য কারণ থাকবে। কিছুক্ষণ পর সেই যুবক ধীরে ধীরে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। এখন সে স্নান করে পরিষ্কার পোশাকে ছিল, যা বাড়ির চাকররা দিয়েছিল। তার মুখের ক্লান্তি কিছুটা কমেছিল, কিন্তু চোখের গভীরতা এখনও আগের মতোই ছিল। সে সংকোচে ডুবেছিল, যেন এত বড় বাড়িতে পা রাখাটাও তাকে অস্বস্তিতে ফেলছিল। অর্চনা তাকে ডাইনিং টেবিলে বসার ইশারা করলেন। সে ধীরে ধীরে বসল, কিন্তু তার মুখে এখনও এক অস্বস্তি ছিল। কমলাদেবী তাকে স্নেহভরা চোখে দেখলেন এবং সেই দৃষ্টিতে কোনো প্রকার সন্দেহ ছিল না। সেই দৃষ্টি ছিল এক মায়ের, যিনি কোনো অপরিচিতকেও আপন করে নিতে দেরি করেন না। যুবকটির জন্য এই অভিজ্ঞতা সম্ভবত দীর্ঘ সময় পরে এসেছিল, কারণ তার মুখে হালকা স্বস্তি দেখা গেল। সে নাস্তা করা শুরু করল, কিন্তু এবার তাতে সেই তাড়াহুড়ো ছিল না যা গত রাতে দেখা গিয়েছিল। এবার তাতে কিছুটা সংযম ছিল, কিছুটা ভারসাম্য। শরীরের সাথে সাথে মনও যেন ধীরে ধীরে সামলে উঠছিল। অর্চনা তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন। তার ভেতরের সুশৃঙ্খল ও বিশ্লেষণধর্মী মন এখন সক্রিয় হয়ে উঠেছিল। তিনি এটা বুঝতে চাইছিলেন যে এই লোকটি আসলে কে এবং কোন পরিস্থিতি তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। তার চেহারার গঠন, কথা বলার ধরন এবং আচরণ এই সংকেত দিচ্ছিল যে সে সাধারণ কোনো ভিখারি ছিল না। তার মধ্যে একজন শিক্ষিত ব্যক্তির ছাপ ছিল, যিনি কোনো এক সময় সম্মানজনক জীবন কাটিয়েছিলেন। এই বৈপরীত্য অর্চনার মনে আরও গভীর প্রশ্ন তৈরি করছিল। কিছুক্ষণের নীরবতার পর তিনি তার সম্পর্কে জানার সিদ্ধান্ত নিলেন। যুবকটি প্রথমে নজর এড়িয়ে গেল, যেন সে নিজের অতীতকে পুনরায় যাপন করতে ভয় পাচ্ছে। কিন্তু তারপর ধীরে ধীরে সে নিজের ভেতরে চেপে রাখা সত্য বের করতে শুরু করল। সে বলল, আমার নাম ডক্টর আদিত্য। আমি একসময় একটি মানসিক হাসপাতালের ডাক্তার ছিলাম। এক দায়িত্বশীল ও সম্মানিত পদে কাজ করা ব্যক্তি, যার পরিচয় গড়ে উঠেছিল পরিশ্রম ও সততা দিয়ে। তার জীবনে এমন এক সময় এসেছিল যখন সে নিজের কাজে পুরোপুরি ডুবে থাকত এবং ভবিষ্যতের জন্য স্পষ্ট পরিকল্পনা করত। সেই সময় তার সাক্ষাৎ হয় এক নার্সের সাথে, যে দেখতে সরল, ব্যবহারে মধুর এবং স্বভাবে অত্যন্ত বিচক্ষণ মনে হতো। ধীরে ধীরে সে তার জীবনের অংশ হয়ে গেল। শুরুতেই সম্পর্ক সাধারণ ছিল, কিন্তু সময়ের সাথে তা গভীর হতে লাগল এবং এমন এক পর্যায়ে পৌঁছল
যেখানে বিশ্বাস নিঃশর্ত হয়ে যায়। আমি তাকে বিশ্বাস করেছিলাম, জীবনের সিদ্ধান্তে তাকে অন্তর্ভুক্ত করেছিলাম এবং ভবিষ্যতের কল্পনাতেও তাকে জায়গা দিয়েছিলাম। সেই ধীরে ধীরে তার দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে নিল। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হতে থাকলেও ধীরে ধীরে তার শরীরে এক অদ্ভুত দুর্বলতা আসতে শুরু করল। কাজে মন বসছিল না, ক্লান্তি বাড়তে লাগল এবং মানসিক অবস্থাও অস্থিতিশীল হতে শুরু করল। সে নিজেই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। সে ডাক্তার ছিল, তবুও নিজের শরীরের এই পতনের কারণ বুঝতে পারছিল না। এই পরিস্থিতি তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। কিছু সময় পর এই পরিস্থিতি আরও খারাপ হল। হাসপাতালে তার কাজে প্রভাব পড়তে শুরু করল, ভুল বাড়তে লাগল এবং তার আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে লাগল। পরীক্ষা করা হলো এবং রিপোর্টের সংকেত পাওয়া গেল যে তার শরীরে নিশাজাতীয় দ্রব্যের অংশ রয়েছে। এটা ছিল তার জন্য সবচেয়ে বড় আঘাত, কারণ সে কখনো স্বেচ্ছায় এমন কিছু গ্রহণ করেনি, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল এবং পৃথিবী প্রমাণ দেখে, সত্য নয়। তার উপর অবহেলা ও নেশার অবস্থায় কাজ করার অভিযোগ উঠল এবং ধীরে ধীরে তার ভাবমূর্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। চাকরি চলে গেল, সব শেষ হয়ে গেল এবং নিজের নির্দোষিতা প্রমাণ করার কোনো শক্ত পথ তার কাছে রইল না। যে ব্যক্তিটি এসব করেছিল সে এখন পুরোপুরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে তাকে শুধু ঠকালোই নয়, বরং তার জীবনের ভীতি নাড়িয়ে দিল। আমি ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। মানুষ সন্দেহের চোখে দেখতে লাগল এবং আমার কাছে এমন কেউ ছিল না যে আমার কথা বিশ্বাস করবে। তার শিক্ষা, তার পরিচয় এবং তার পরিশ্রম সব এক নিমেষে বৃথা হয়ে গিয়েছিল। এই পুরো ঘটনা প্রবাহ তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমি শারীরিকভাবে দুর্বল ছিলামই, মানসিকভাবেও পুরোপুরি ভেঙে পড়েছিলাম। অনেক জায়গায় সাহায্য চাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সব জায়গায় সন্দেহ ও অবজ্ঞাই মিলেছে। ধীরে ধীরে তার কাছে কোনো বিকল্প রইল না এবং সে সেই অবস্থায় পৌঁছে গেল যেখান থেকে অর্চনা তাকে তুলে এনেছেন। এটি কেবল একজন মানুষের পতন ছিল না, এটি ছিল সেই বিশ্বাসের হার যাকে সে সবচেয়ে মজবুত মনে করেছিল। অর্চনা এসব শুনতে শুনতে ভেতর থেকে কেঁপে উঠেছিলেন। তিনি প্রথমবারের মতো কোনো অপরিচিত ব্যক্তির কষ্টকে এত গভীর থেকে অনুভব করলেন। তার সামনে বসে থাকা সেই ব্যক্তিটি এখন এক জীবন্ত উদাহরণ ছিল, যেখানে প্রতারণা, অন্যায় এবং ভাঙন সবকিছুই ছিল। তার মনে প্রথমবারের মতো এই চিন্তা এলো যে এই বিষয়টি কেবল একজন মানুষের সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে এমন কিছু আছে যা বোঝা এবং প্রকাশ করা জরুরি। আদিত্য যখন তার গল্প এগিয়ে নিয়ে চলল, তখন তার কণ্ঠে আগের চেয়ে বেশি ভারী ভাব ছিল। এখন সে কেবল নিজের সাথে হওয়া অন্যায়ের কথা বলছিল না, বরং সেই ব্যক্তির আসল চেহারা উন্মোচন করছিল যে এসবের পরিকল্পনা করেছিল। নিশা যে বাইরে থেকে সরল ও সহানুভূতিশীল দেখাত, আসলে ছিল এক অত্যন্ত চালাক এবং সুপরিকল্পিত মানসিকতার নারী। তার পদ্ধতি সরাসরি ছিল না, বরং ধীরে ধীরে জাল বোনার মতো। সে প্রথমে বিশ্বাস অর্জন করত, তারপর সেই বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহার করত এবং শেষে সামনের মানুষটিকে পুরোপুরি অসহায় অবস্থায় ফেলে দিত। এটি কোনো একটি ঘটনা ছিল না, বরং একটি প্যাটার্ন ছিল যা বারবার করা হয়েছে। আদিত্য ধীরে ধীরে সেই সংকেতগুলোকে মেলাতে শুরু করল যা আগে সে বুঝতে পারেনি। তার মনে পড়ল যে হাসপাতালেও তার আগে এক দুজন ডাক্তার হঠাৎ রহস্যজনক পরিস্থিতিতে চাকরি ছেড়ে দিয়েছিলেন। সেই সময় কেউ এ নিয়ে বেশি মাথা ঘামায়নি, কারণ প্রতিটি ঘটনা আলাদা মনে হতো। এটি কেবল তার একার ব্যাপার ছিল না, বরং একটি ধারাবাহিক পরিকল্পনা ছিল যাতে অনেক লোক ভেসে গিয়েছিল। নিশার পদ্ধতি ছিল খুব সুশৃঙ্খল। সে নিজের লক্ষ্য চিহ্নিত করত, তার কাছে যেত, তার আবেগ বুঝত এবং ধীরে ধীরে তাকে নিজের ওপর নির্ভরশীল করে তুলত। যখন সামনের মানুষটি পুরোপুরি বিশ্বাস করতে শুরু করত, তখনই সে নিজের আসল খেলা শুরু করত। নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, মানসিক দুর্বলতা তৈরি করা এবং তারপর সেই দুর্বলতা ব্যবহার করে তাকে বদনাম করা, এটিই ছিল তার নির্দিষ্ট পদ্ধতি। এই পুরো প্রক্রিয়ায় সে কখনো সরাসরি সামনে আসত না, যার ফলে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ তৈরি হতো না। প্রতিবারই সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সফল হতো। অর্চনা এসব শুনতে শুনতে ধীরে ধীরে ভেতর থেকে শক্ত হয়ে যাচ্ছিলেন। তখনই আদিত্য তার কথার মোড় এমন দিকে ঘুরিয়ে দিল যা অর্চনার পৃথিবীকে পুরোপুরি নাড়িয়ে দিল। সে হাসপাতালের মালিকের কথা বলতে শুরু করল, যার হঠাৎ মৃত্যু পুরো স্টাফকে চমকে দিয়েছিল। শুরুতে এটিকে সাধারণ ঘটনা মনে হলেও কিছু মানুষের মধ্যে গুঞ্জন ছিল যে মৃত্যুর পেছনে কোনো গণ্ডগোল থাকতে পারে। সেই সময় কারো কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না, তাই বিষয়টি ধীরে ধীরে ধাপাচাপা পড়ে যায়। এটি শোনা মাত্র অর্চনার ভেতরে সবকিছু যেন থমকে গেল। তার মুখ একদম স্থির হয়ে গেল, কিন্তু ভেতরে এক ঝড় শুরু হয়ে গিয়েছিল।
যে হাসপাতালের কথা বলা হচ্ছিল তা সাধারণ কোনো জায়গা ছিল না, সেটি ছিল সেই হাসপাতাল যা তার স্বামী রাহুল মিত্র গড়ে তুলেছিলেন। সেই হাসপাতাল যেখান থেকে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হঠাৎ হারিয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত তিনি সেই ঘটনাকে একটি দুর্ভাগ্যজনক কাকতালীয় বিষয় মনে করে বেঁচেছিলেন, কিন্তু আজ প্রথমবারের মতো তার মনে হল যে হয়তো এটি কেবল কাকতালীয় ছিল না। তার মনে একসাথে অনেক ছবি ভেসে উঠতে লাগল। রাহুলের হঠাৎ শরীর খারাপ হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া এবং তারপর কিছু সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যাওয়া। সেই সময় তিনি ব্যথায় ডিউরে কোনো প্রশ্ন করেননি, কারণ তার মনে হয়েছিল ভাগ্য তাকে এই দুঃখ দিয়েছে। কিন্তু এখন আদিত্যর কথার পর প্রতিটি ঘটনা নতুন অর্থ নিয়ে সামনে আসতে লাগল। এই চিন্তাই তার কাছে অসহ্য ছিল যে তার স্বামীর মৃত্যুর পেছনেও কোনো পরিকল্পনা থাকতে পারে। সেই মুহূর্তে অর্চনার ভেতরের কষ্ট ও ক্রোধ একসাথে জেগে উঠল। তিনি নিজের জীবনে অনেক কিছু হারিয়েছিলেন, কিন্তু কখনো ন্যায়ের দিকে পা বাড়াননি, কারণ তার মনে হয়েছিল সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন এটি কেবল ব্যক্তিগত দুঃখ ছিল না, বরং একটি সম্ভাব্য অপরাধ ছিল যা তার পুরো জীবনকে প্রভাবিত করেছিল। তার ভেতরে এক দৃঢ় সংকল্প জন্ম নিতে শুরু করল যে এই সত্যটি জানা এবং সামনে আনা জরুরি। মিত্রভবনের সেই ঘরটি এখন আর সাধারণ আলোচনার জায়গা রইল না। সেখানে দুজন মানুষ বসেছিলেন যাদের জীবন আলাদা আলাদা পথ দিয়ে চললেও এখন একই বিন্দুতে এসে মিলেছিল। একজনের কাছে সত্য ছিল এবং অন্যজনের কাছে সেই সত্যের সাথে যুক্ত কষ্ট। দুজনের ভেতরেই এখন একই অনুভূতি ছিল, সত্যকে জানা এবং তাকে সামনে আনা। মিত্রভবনে এখন সবকিছু আগের মতোই দেখাচ্ছিল ঠিকই, কিন্তু ভেতরের হাওয়া বদলে গিয়েছিল। এখন সেই বাড়ির ভেতরেই এমন এক যুদ্ধের প্রস্তুতি চলছিল যা কেবল আদালত বা পুলিশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এই যুদ্ধ ছিল ভাঙা বিশ্বাস, চেপে রাখা অপরাধ, অসম্পূর্ণ শোক এবং ন্যায়ের আহ্বানে গড়া। অর্চনা কোনো আবেগপ্রবণ তাড়াহুড়ো করেননি। তার স্বভাব এমন ছিল না যে তিনি কেবল কষ্টে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি প্রথমেই নিজের মনকে স্থির করলেন এবং এটা বুঝলেন যে যদি সত্য পর্যন্ত পৌঁছতে হয় তবে কেবল সন্দেহ দিয়ে কাজ হবে না। তার প্রমাণ চাই, পর্যায়ক্রমিক ধারা চাই এবং এক মজবুত ভিত্তি চাই যার উপর দাঁড়িয়ে তিনি কারো ওপর অভিযোগ করতে পারেন। তিনি মিত্র পরিবারের পুরনো হাসপাতালের সাথে যুক্ত কাগজ, মেডিকেল রেকর্ড, স্টাফ রেকর্ড এবং রাহুল মিত্রের মৃত্যুর সময়ের ফাইলগুলো বের করতে শুরু করলেন। যে নথিগুলো বছরের পর বছর ধরে আলমারি ও রেকর্ড রুমে বন্ধ ছিল, এখন একে একে সামনে আসতে লাগল। প্রতিটি পাতার সাথে তার মন ভারী হতে লাগল, কিন্তু তার সংকল্প আরও মজবুত হতে থাকল। অন্যদিকে আদিত্যর অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছিল। মিত্রভবনে সে খাবার, ওষুধ, বিশ্রাম ও সম্মান পাচ্ছিল। কমলা দেবীর ব্যবহার তার জন্য মলমের মতো ছিল। তিনি তার অতীত খুঁড়ে দেখার বদলে তার বর্তমান অবস্থাকে দেখতেন এবং এই সারল্যই তাকে ভেতর থেকে সামলাতে শুরু করেছিল। অর্চনা একজন ভালো ডাক্তার দিয়ে তার চিকিৎসা শুরু করালেন। তদন্তের শুরুটা খুব সাবধানে করা হয়েছিল। পুরনো হাসপাতালের স্টাফদের সরাসরি প্রশ্ন করা সহজ ছিল না, কারণ অনেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন, অনেকে চুপ থাকাই নিরাপদ মনে করতেন এবং কেউ কেউ এমনও ছিলেন যারা বছরের পুরনো বিষয় আবার তুলতে চাইছিলেন না। কিন্তু অর্চনার প্রভাব, তার দৃঢ়তা এবং তার সংযত কার্যশৈলী ধীরে ধীরে পথ খুলতে শুরু করল। হরিনাথ কাকার সাহায্যে পুরনো কর্মচারীদের সাথে যোগাযোগ করা হলো। কিছু মানুষ প্রথমে ইতস্তত করলেও পরে ধীরে ধীরে সেই ছোট ছোট সংকেত সামনে আসতে লাগল, যা বহু বছর আগে কেবল গুজব মনে করা হয়েছিল। নিশার নাম অনেক জায়গায় আলাদা আলাদা পরিস্থিতিতে উঠে এলো, কিন্তু প্রতিবারই একটি মিল দেখা গেল। তার আশেপাশে কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা অবশ্যই ঘটেছিল। মেডিকেল রেকর্ডের পরীক্ষাতেও কিছু এমন পার্থক্য দেখা দিতে শুরু করল যা সাধারণ অবহেলার চেয়ে বড় মনে হচ্ছিল। রিপোর্টের তারিখ, ওষুধের এন্ট্রি, ডিউটি শিডিউল এবং কিছু ফাইলের অনুপস্থিতি সন্দেহকে আরও গভীর করল। অর্চনাই সবকিছু সুশৃঙ্খলভাবে একজন আইনি বিশেষজ্ঞের সামনে রাখলেন। তথ্য, সময়ক্রম এবং সম্ভাব্য কারণগুলোকে যুক্ত করে এক এমন ভিত্তি তৈরি করলেন যাতে মামলাটি পুনরায় খোলার সম্ভাবনা তৈরি হল। এই প্রক্রিয়া সহজ ছিল না, কারণ পুরনো মামলা খোলা সবসময়ই কঠিন, বিশেষ করে যখন সামনের ব্যক্তি দীর্ঘ সময় ধরে সন্দেহের ঊর্ধ্বে ছিলেন। কিন্তু এবার সন্দেহ একা ছিল না, তার সাথে ছিল ঘটনার ধারা বা প্যাটার্ন। তদন্ত যত এগিয়ে চলল, নিশার চেহারাও আইনিভাবে প্রশ্নের মুখে পড়তে শুরু করল। সে এতদিনে নিজের জীবনে এগিয়ে গিয়েছিল এবং সম্ভবত ধরে নিয়েছিল যে অতীত চিরকালের মতো চাপা পড়ে গেছে। কিন্তু সত্যের স্বভাবই হল যে তা দেরিতে হলেও প্রকাশ পায়, এবং যখন প্রকাশ পায় তখন সাথে করে অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়।
পুলিশ পুরনো রেকর্ড, সাক্ষীদের বয়ান এবং পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল। শুরুতে সে প্রতিটি অভিযোগ সাধারণ উপায়ে অস্বীকার করার চেষ্টা করল। সে সেই মুখটাই সামনে রাখল যা বছরের পর বছর মানুষকে বিভ্রান্ত করে এসেছিল, শান্ত, সংযত এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা। কিন্তু এবার পরিস্থিতি আলাদা ছিল। এবার তার সামনে বিচ্ছিন্ন মানুষ ছিল না, ছিল যুক্ত প্রমাণ। মামলা আদালতে পৌঁছলে মিত্র পরিবারের জন্য এটি কেবল আইনি প্রক্রিয়া ছিল না, বরং এক আবেগীয় পুনর্জীবন ছিল। অর্চনাকে প্রতিটি শুনানিতে নিজের স্বামীর স্মৃতির মধ্য দিয়ে যেতে হতো। তিনি বারবার সেই সময়ে ফিরে যেতেন যখন রাহুল তার সাথে ছিলেন। আদালতে যখন আলাদা আলাদা সাক্ষীদের বয়ান, মেডিকেল অসঙ্গতি, কার্যশৈলীর প্যাটার্ন এবং আদিত্যর সাথে হওয়া ঘটনার ধারা সামনে এলো, তখন নিশার কৃত্রিম মুখচ্ছবি ধীরে ধীরে খসে পড়তে লাগল। যে কথাগুলো বছরের পর বছর আলাদা আলাদা ঘটনা মনে হতো, সেগুলো এখন এক শৃঙ্খলের মতো মনে হতে লাগল। সে আবেগীয় বিশ্বাস জয় করত, তারপর মানসিক ও শারীরিক দুর্বলতা তৈরি করত, এবং শেষে সামনের মানুষটিকে এমন মোড়ে ছেড়ে দিত যেখানে সে নিজেকে বাঁচাতে না পারে। এই প্যাটার্ন কেবল নৈতিক অবক্ষয় ছিল না, এটি অপরাধের সীমানায় পড়ত। আদালত আবেগে নয়, তথ্যের ওপর গুরুত্ব দিল, এবং সেই তথ্যই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়ালো। যখন রায় এলো, তা কেবল একজন ব্যক্তির হার ছিল না, তা ছিল সেই মিথ্যে নিরাপত্তার হার যা অপরাধ প্রায়ই বছরের পর বছর ধরে ওড়না হিসেবে পড়ে। নিশা দোষী সাব্যস্ত হল, তার মুখ থেকে সেই কৃত্রিম শান্তি গায়েব হয়ে গিয়েছিল। ন্যায় বিচার পাওয়ার সেই মুহূর্ত বাইরে থেকে সন্তোষজনক হলেও ভেতরে সবকিছু সহজ ছিল না। অর্চনা নিজের ভেতরে হালকা ভাব অনুভব করলেন ঠিকই, কিন্তু গভীর ক্লান্তিও অনুভব করলেন। আদিত্যর জন্য এই মুহূর্ত সহজ ছিল না। সে নিজেকে নির্দোষ প্রমাণ হতে দেখল, কিন্তু তার ভেতরে বছরের পর বছর ধরে জমা হওয়া অপমান, একাকিত্ব এবং মানসিক ভাঙন এখনও ধীরে ধীরে শান্ত হতে পারত। আদিত্যর জীবনে এই পরিবর্তন আরও স্পষ্ট দেখা যাচ্ছিল। যে ব্যক্তিটি কিছু সময় আগে পর্যন্ত নিজেকে পুরোপুরি শেষ মনে করেছিল, সেই এখন ধীরে ধীরে নিজের অস্তিত্ব আবার অনুভব করতে শুরু করেছে। তার চিকিৎসা নিয়মিত চলছিল, এবং শরীরের সাথে সাথে তার আত্মবিশ্বাসও ফিরতে শুরু করেছিল। এখন তার মুখে কেবল ক্লান্তি নয়, এক নতুন স্বচ্ছতা দেখা দিতে শুরু করেছিল। অর্চনা একদিন নিজের হাসপাতালের নতুন ব্যবস্থাপনার কাজ শুরু করলেন। রাহুল মিত্র চলে যাওয়ার পর হাসপাতাল চলছিল ঠিকই, কিন্তু তাতে সেই প্রাণবন্ততা ছিল না যা একসময় তার পরিচয় ছিল। এখন যখন সত্য সামনে এসেছে, তখন অর্চনা এই সিদ্ধান্ত নিলেন যে এই হাসপাতালকে আবার সেই সম্মান ও উদ্দেশ্যের সাথে দাঁড় করাতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে তিনি আদিত্যকে এক অন্য নজরে দেখতে শুরু করলেন। এখন সে কেবল একজন ভুক্তভোগী ব্যক্তি ছিল না, বরং একজন সক্ষম ডাক্তারও ছিল যাকে পরিস্থিতি সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল। তার শিক্ষা, তার বোধ এবং তার ভেতরের সংবেদনশীলতা এখনও জীবিত ছিল। অর্চনা অনুভব করলেন যে যদি কাউকে এই হাসপাতালের নতুন যাত্রার অংশ করতে হয়, তবে সে সেই ব্যক্তিই হতে পারে যে নিজে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে শিখেছে। এই সিদ্ধান্ত কেবল ব্যবহারিক ছিল না, বরং আবেগীয় ছিল, কারণ তিনি জানতেন যে এই সুযোগ কেবল হাসপাতালকে নয়, বরং আদিত্যর জীবনকেও নতুন দিশা দিতে পারে। ধীরে ধীরে আদিত্য হাসপাতালে যেতে শুরু করল। শুরুতে সে কেবল পর্যবেক্ষণ করত, পরিবেশ বুঝত এবং নিজেকে সেই জগতের সাথে আবার যুক্ত করার চেষ্টা করত যেখান থেকে সে অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রোগীদের সাথে তার ব্যবহার ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ সে নিজে সেই কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন যেখানে মানুষ কেবল চিকিৎসা নয়, বরং বোঝাপড়া ও সম্মানও চায়। অর্চনা দূর থেকে এসব দেখতেন। তিনি অনুভব করছিলেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিল। হাসপাতালে ধীরে ধীরে এক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে শুরু করল। স্টাফদের মধ্যে বিশ্বাস ফিরে আসতে লাগল, রোগীর সংখ্যা বাড়তে লাগল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাসপাতালের পরিবেশ আগের চেয়ে বেশি মানবিক হয়ে উঠল। এই পরিবর্তন কেবল ব্যবস্থার মাধ্যমে আসেনি, বরং সেই সব মানুষদের মাধ্যমে এসেছে যারা এখন এই জায়গাকে কেবল কাজের জায়গা নয়, বরং একটি দায়িত্ব হিসেবে দেখছিল। আর এই পরিবর্তনের কেন্দ্রে কোথাও না কোথাও আদিত্যের ভূমিকা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এরই মধ্যে অর্চনার ভেতরে আরেকটি পরিবর্তন হচ্ছিল। তিনি এখন নিজের জীবনকে কেবল দায়িত্ব ও শৃঙ্খলার গণ্ডিতে দেখছিলেন না। তার ভেতরে ধীরে ধীরে এক সহজতা ফিরে আসতে শুরু করেছিল, এক এমন ভাব যা দীর্ঘ সময় ধরে চাপা পড়েছিল। তিনি অনুভব করলেন যে কারো পাশে দাঁড়ানো কতটা শান্তিদায়ক হতে পারে। এক সন্ধ্যায় যখন হাসপাতালের কাজ শেষ হয়ে গিয়েছিল এবং দুজনেই নিজ নিজ ভাবনায় ডুবেছিলেন, অর্চনা নিজের মনের সেই ভাবটি স্পষ্টভাবে স্বীকার করলেন। এটি স্বীকার করা সহজ ছিল না, কারণ তার জীবনে আগেই অনেক কিছু ঘটে গিয়েছিল। আদিত্য এই পরিবর্তন অনুভব করছিল, কিন্তু তার দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা ছিল। সে নিজের জীবনে বিশ্বাসের ভাঙন দেখেছিল, তাই সে এখন যে কোনো সম্পর্ক খুব সাবধানে বুঝত।
সে এটাও বুঝল যে প্রতিটি সম্পর্ক বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েই মজবুত হয় না, বরং কিছু সম্পর্ক কোনো নাম ছাড়াও ততটাই গভীর ও সত্য হতে পারে। ধীরে ধীরে দুজনের মধ্যে এক এমন সম্পর্ক গড়ে উঠল যাতে শব্দের প্রয়োজন কম এবং বোঝার গভীরতা বেশি ছিল। তারা একসাথে কাজ করতেন, একে অপরের সিদ্ধান্তে সহযোগিতা করতেন এবং জীবনের ছোট ছোট দিকগুলো ভাগ করে নিতেন। এতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কেবল ছিল এক সহজ আপন ভাব। কমলা দেবীও এই পরিবর্তন অনুভব করছিলেন এবং তার মুখে এক তৃপ্তি দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে এই বাড়িতে এখন সেই জীবন ফিরে আসছে যা অনেক সময় আগে কোথাও হারিয়ে গেছিল। এতে কোনো বড় ঘোষণা ছিল না, না ছিল কোনো সম্পর্ককে কোনো আনুষ্ঠানিক নাম দেওয়ার চেষ্টা। অর্চনা এবং আদিত্য একসাথে থাকার সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত সমাজকে দেখানোর জন্য ছিল না, বরং নিজেদের ভেতরে সত্যকে স্বীকার করার জন্য। তারা এটা বুঝে গিয়েছিলেন যে জীবনের সবচেয়ে জরুরি জিনিস হলো সঙ্গ, এমন এক সঙ্গ যাতে সম্মান থাকে, বিশ্বাস থাকে এবং একে অপরকে বোঝার ক্ষমতা থাকে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে আমাদের চ্যানেল লামিয়াকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন জয় করছে। আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন।